উদ্যোক্তারা হচ্ছে অলওয়েজ আর্টিস্টের টাকা মেরে খায়। কার্টুনিস্ট মোর্শেদ মিশুর স্ট্র্যাটেজি একরকম, আর ব্যবসায়ী মোর্শেদ মিশুর স্ট্র্যাটেজি আবার শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা ব্যবসা বন্ধ হয় যাতে শিক্ষা ব্যবস্থার দিকে যায়, শিক্ষামুখী ব্যবসা হয়। আমি আসলে অনেক বেশি এক্সপেক্ট করার মানুষ না, কারণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে যেটা লাগে শরীর কামনা ভরা পানি ভরা ছুঁয়ো না তুমি মোর্শেদ মিশু ভাই কি ধরনের চ্যালেঞ্জ গুলো ফেস করেন সেটা আমরা একটু ভাইয়ার কাছে জানতে চাচ্ছি। ক্রিয়েটিভ চ্যালেঞ্জ, সেটা টু সাম এক্সটেন্ট গত 12-14 বছর আঁকা কি করার মাধ্যমে আমি ওই চ্যালেঞ্জ গুলো বুঝতে পারছি। কিন্তু অ্যাজ এ এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হিসেবে যখন আমি মাঠে নামছি, তখন গিয়ে আমি বুঝছি যে আসলে ব্যবসা আসলে কত কঠিন একটা বিষয়। হ্যাঁ, যদি আমি অ্যাজ আ কার্টুনিস্ট হিসেবে যখন আমি চিন্তা করতাম, তখন আমার আসলে ব্যবসায়ীদের উপর প্রচুর মেজাজ খারাপ হতো। আমার কাছে অলওয়েজ মনে হচ্ছে ব্যবসায়ীরা খারাপ, উদ্যোক্তারা হচ্ছে অলওয়েজ আর্টিস্টের টাকা মেরে খায়। হ্যাঁ, এবং টু সাম এক্সটেন্ট হয়তো সত্য অনেক ক্ষেত্রে, কিন্তু মেজরিটি কেসেস ইজ নট ট্রু। আমি যখন নিজে ব্যবসায় নামছি, তখন আমি আসলে বুঝছি যে এখানে কত রকমের ধাপ আছে, কত রকমের চ্যালেঞ্জেস আছে, কত রকম বিষয় আছে যেটা আঁকার সময় আমি কল্পনা করে জিনিসটা এঁকে ফেলতে পারি। ব্যবসায় আসলে ওই কল্পনার ব্যাপারটা আসলে কাজে লাগে না টু সাম এক্সটেন্ট। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে যেটা লাগে হচ্ছে মানি ম্যানেজমেন্ট, আমার জন্য আর কি। কারণ আমি আসলে অ্যাজ এ মানি ম্যানেজার হিসাবে খুবই বাজে। আমার কাছে মনে হচ্ছে 500 টাকা আসলে 5 টাকার নোট বা 50 টাকার নোট। ব্যবসায় নাম প্রায় 5 টাকার দেখতে আসলে গেল কত খায়। আমি আমার যে ব্যবসাটা যেটা করার চেষ্টা করছি, সেটাও শিল্প রিলেটেড, আর্টিস্টদের সাথে নিয়ে একত্রে একটা এলাকা বিল্ড করার চেষ্টা আমি করতেছি। সো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে ওই জায়গাটা সেপারেট করাটা। ব্যক্তি মোর্শেদ মিশু যেমন একরকম, কার্টুনিস্ট মোর্শেদ মিশুর স্ট্র্যাটেজি একরকম, আর ব্যবসায়ী মোর্শেদ মিশুর স্ট্র্যাটেজি আবার কমপ্লিটলি ডিফারেন্ট। ব্যবসার মজাটা আসলে ওইখানে। আর্টে যেমন আপনি ভুল করলে অনেকখানি আসলে ওভারলুক করা যায়, ওভারকাম করা যায়। ব্যবসায় ভুল থেকে যদি না শেখা যায়, তাহলে আসলে এটা ব্যবসায়ের জন্য সবচেয়ে বড় বাধা আমি বলবো। তো আমি যদি বলি বর্তমান সরকার ব্যবস্থার কাছে বলতে গেলে অনেক বড় হয়ে যায়। আপনার দুইটা প্রত্যাশা, জাস্ট আপনার দুইটা প্রত্যাশা যদি বলেন যে অ্যাটলিস্ট এই দুইটা আমার প্রত্যাশা রাইট নাও। আপনিও বললেন হচ্ছে 16 বছর পর কথা বলতে পারতেছেন বা ইয়া করতে পারতেছেন, বাট আমি বলবো যে আমি সবসময় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে আসছি, এবং 16 বছরের সময় আসলে আমি কথা বলছি। প্রত্যাশার জায়গা বলবো যে আমি আসলে অনেক বেশি এক্সপেক্ট করার মানুষ না, কারণ এটা যদি এক্সপেকটেশন মিট না হয়, তাহলে সঙ্গে সঙ্গে মন খারাপের ব্যাপার চলে আসে। এবং এটার একটা বড় শিক্ষা আমরা পাইছি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। আমরা যতখানি প্রত্যাশা আসলে করছিলাম, কারণ আমাদের দেশে সবচেয়ে শিক্ষিত একজন মানুষ আসছিল প্রধান উপদেষ্টা পদে, সরকারের সর্বোচ্চ পদে, কিন্তু সেটা দিয়েও যে আসলে সরকার পরিচালনা করা এত সহজ বিষয় না। সবচেয়ে শিক্ষিত একটা গভর্নমেন্ট ছিল টু সাম এক্সটেন্ট আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময়, কিন্তু সর্বোচ্চ শিক্ষিত মানুষরাও যে আসলে তাদের শিক্ষা কাজে লাগাইতে পারে না, এবং তারাও যে আসলে কুশিক্ষার ভিতরে দিয়েও যাইতে হয়, এটা আমরা অনেকখানি দেখছি। সংবিধানে যেসব বিষয় আশয় আছে, এবং সেই সাথে নতুন যেসব বিষয় আশয়, জুলাই সনদের মতন ব্যাপার স্যাপার যেগুলো অতি গুরুত্বপূর্ণ, সংশোধনের যে ব্যাপারটা সেটা হওয়াটা খুবই জরুরি বিষয়। এবং আই হোপ যে সরকার সেটা করবে, আর না করলে এটা ফলাফল আসলে আমরা অলরেডি জানি যে এক দফা আমরা যেহেতু ওই ব্যাপারে এক্সপেরিয়েন্স, যে কেউ ঠিক মতো কাজ না করলে এটা ফলাফল বা পরিণতি কি হয় এটা আমরা জানি। এবং আই বিলিভ যে বর্তমান সরকার এবং বিরোধী দল এবং জনগণ সবাই আসলে এই ব্যাপারে অ্যাওয়্যার। সো প্রত্যাশা আমার থাকবে হচ্ছে গিয়ে একটাই, যে সবাই যেন সবার নিজ নিজ জায়গার থেকে যাকে চাপ দেওয়ার দরকার, যার কাছ থেকে আদায় করার দরকার, সেই জিনিসটা আদায় করার ব্যাপারে সোচ্চার থাকে। সেকেন্ড প্রত্যাশা আমি বলবো হচ্ছে গিয়ে, একটা দীর্ঘ সময় দেখে আসছি যে ব্যবসার জায়গাটা খুবই কুক্ষিগত অবস্থায় ছিল। অতিমাত্রায় টাকা কামানো বা অতিমাত্রায় সুবিধাভোগী মানুষজনের কাছেই সবসময় সরকার নত অবস্থায় ছিল, বা সরকার থেকে বেনিফিটেড হয়েছে, এরকম অসংখ্য গ্রুপ অফ কোম্পানিজ আমরা দেখে আসছি। হ্যাঁ, যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা পাচারও করছে। হ্যাঁ, ওই টাকা আদৌ কবে আসবে আমরা জানি না। এখন এটা থেকে শিক্ষা নেওয়াটা খুবই জরুরি আমার কাছে মনে হয়। শিক্ষা নিয়ে এই ব্যবসায়িক ক্ষেত্রটা বা এই যে ব্যাংকিং সেক্টরের লোনের যে ব্যাপার স্যাপার, ব্যবসায়িক যে সেক্টরের ব্যাপার স্যাপার, এই ব্যাপার স্যাপারের ক্ষেত্রে আমি বলবো যে সরকার বলেন, বিরোধী দল বলেন, যারাই বলেন না কেন, তাদের আসলে একটু ওপেন মাইন্ড হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। খালি যাতে হচ্ছে পক্ষপাতিত্বের বিষয় চলে না আসে। যেই ব্যবসাটা সলিড, সেই ব্যবসায় যাতে প্রপারলি মনোযোগ দেওয়া হয়, যে ব্যবসাটা খুবই গুরুত্বপূর্ণ সেটাতে যাতে করা হয়। আর কিছু কিছু নৈতিক জায়গা আমাদের আছে যেখানে আসলে যাতে ব্যবসা না ঢুকে, এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যেমন ফর এক্সাম্পল, আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবসা বন্ধ হয় যাতে শিক্ষা ব্যবস্থার দিকে যায়, শিক্ষামুখী ব্যবসা হয়, যে ব্যবসাটা পরবর্তীতে ব্যবসায়িক দিকে ইন রিটার্ন দিবে,
স্টুডেন্টের উপর যদি ইনভেস্ট করা হয়, স্টুডেন্ট দেশেই দিবে আলটিমেটলি। সো ওই দিকে মনোযোগী হওয়াটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। ধর্ম ব্যবসা, হ্যাঁ, ধর্মীয় যে ব্যাপার স্যাপার গুলো, এটা যাতে হচ্ছে কোনোভাবেই ব্যবসায়িক মোড়ক দেওয়া না যায়। আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে গিয়ে জবাবদিহিতা খুবই ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন আর ওই সুযোগ নাই যে আপনার কাছে কয় টাকা বরাদ্দ আসতেছে এটা আমরা জানবো না, হ্যাঁ, সেটা আপনার জানানো যেন খুবই ইম্পর্টেন্ট। তেমনি ওইটার ব্যাপারে আমাদের জনগণ হিসেবেও দায়িত্ব আছে হচ্ছে গিয়ে যে তার কাছে যে বরাদ্দ আসে, সে বরাদ্দটা কোন কোন জায়গায় আসলে সে কাজে লাগাইতেছে এবং সে ব্যাপারে খোঁজ খবর রাখা। সে যাতে ফর গ্রান্টেড হিসেবে ক্ষমতা ভোগ করতে না পারে, ক্ষমতা যাতে জনগণের জন্য হয়, জনগণের কাজে যাতে ব্যয় হয় ক্ষমতা। নারা 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 নারা। এই, শরীর কামনা ভরা পানি ভরা মেঘ, ছুঁয়ো না ছুঁয়ো